শুভ সকাল টিনা। শুভ সকাল আজমির। শুভ সকাল দর্শক, শুরু করছি প্রতিদিনের সকালবেলার আয়োজন সকালে বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি আজমির হাসান কনক এবং আমি টিনা নন্দীও সাথে আছি, এবং আমরা প্রত্যেকদিন এখানে থেকে যেটা করি, অনেক আপডেটস শেয়ার করি আপনাদের সাথে, আমাদের সকালটা শেয়ার করি, এবং এখানে থেকে আমরাও চাই আপনাদের সকালটা আমাদেরই হোক। ঠিক তাই, এবং আশা করছি যে আপনাদের কাছে আমরা পৌঁছে গেছি, এবং যারা এখন জেগে আছেন সকালবেলা কেমন কাটছে আপনার, কেমন লাগছে সকালে বাংলাদেশ, সবকিছু জানাতে ফেসবুককে বেছে নিতে পারেন, facebook.com/সকালে বাংলাদেশ। আর নিশ্চয়ই প্রতিদিনের মতো করে আজকেও আপনি ব্যস্ত থাকবেন, এবং সকালবেলা উঠেছেন, অনেকেই কর্মব্যস্ততার দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছেন, অনেকে অফিসে যাবেন। আজকের দিনটা সবার অনেক 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 ভালো কাটুক, এটা প্রত্যাশা। একদমই তাই। এবং তারও আগে মানে ও যেটা বলে, এবার আমি বলে দিচ্ছি, আজকে যাদের জন্য যে কোনো বিশেষ দিন, জন্মদিন এবং আরও যা যা বিশেষ দিন, যে কোনো বিশেষ দিন আমাদেরকে লিখে জানান। অ্যাড্রেসটাও বলে দিল, আবার বলে দিচ্ছি, facebook.com/সকালের বাংলাদেশ, এখানে লিখে জানান। তাহলে 1 ঘন্টা ধরে যেহেতু আছি এখানে বসে, কোনো একটা ভাগে গিয়ে আমরা দেশবাসীর সাথে সেটা শেয়ার করে দিব, এবং আমাদের পক্ষ থেকেও শুভকামনা জানিয়ে দেব আপনাদেরকে। ঠিক তাই দর্শক, প্রতিদিন আমরা চেষ্টা করি সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে সেটা আমাদের প্রোগ্রামের একদম প্রথম দিকে জানিয়ে দিতে। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, শুরু করছি। ঢাকাতে যারা রয়েছেন, ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে সৈয়দ হাসান মাহমুদের একক চিত্রকর্ম প্রদর্শনী বিমূর্ত প্রশান্তি। চলবে 15ই নভেম্বর পর্যন্ত, এবং প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। আরও একবার ঢাকার খবর, ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের উদ্যোগে 2 দিন ব্যাপী সঙ্গীত উৎসবের আজ শেষ দিন। আজ সারাদিন থাকবে লোকসঙ্গীতের পরিবেশনা। এছাড়া সঙ্গীত উৎসব থেকে এবছর প্রয়াত সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমকে আজীবন সম্মাননা দেওয়া হবে। সম্মাননা গ্রহণ করবেন তার 2 ছেলে হামিম আহমেদ এবং শাফিন আহমেদ। এবারে ঢাকার আরেকটি আয়োজনের কথা জানাতে চাই। শিল্পকলা একাডেমিতে চলছে দৃষ্টিপাত নাট্য দলের 6 দিনব্যাপী নাট্য উৎসব। জাতীয় নাট্যশালার মূল থিয়েটার ও পরীক্ষণ থিয়েটার হলে প্রতিদিন 2টি করে নাটক মঞ্চায়ন ছাড়াও প্রতিদিন বিকেল 5টায় নাট্যশালার বহিরঙ্গনে উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পরিবেশনা। আগামী 14ই নভেম্বর শেষ হবে এই নাট্য উৎসব। এবার বিভাগীয় শহর রাজশাহীর একটা খবর, আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় 22টি দেশ অংশগ্রহণ করবে। এবারে চট্টগ্রামের আয়োজনগুলোর খবর জানাবো। আজ সেন্ট মেরিস স্কুলের 2 দিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুলের মিলনায়তনে সন্ধ্যে 6টায় শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন অধ্যক্ষ আনোয়ারা আলম। শিক্ষার্থী এবং আমন্ত্রিত অভিভাবকদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এবার রাঙামাটির একটা খবর জানাচ্ছি। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার 31তম মৃত্যুবার্ষিকী। আজ সকাল 8টায় প্রভাত ফেরি ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ রয়েছে। সকাল 10টায় থাকবে শিল্পকলা একাডেমির হল রুমে স্মরণ সভা, এবং দুপুর 3টায় লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন আছে, এবং ফানুস ওড়ানো হবে তার ঠিক পরপরই। শেরপুরে যারা রয়েছেন, আমাদের শহর আমরাই রাখবো পরিষ্কার, শেরপুর আমাদের অহংকার, এই স্লোগানকে সামনে রেখে নিউ মার্কেট থেকে থানা মোড় পর্যন্ত সামাজিক সংগঠন ছাত্র বন্ধু পরিষদ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। এটা খুবই চমৎকার একটা উদ্যোগ, ভীষণই চমৎকার, ভীষণই চমৎকার, এবং স্লোগানটাও আমার বেশ ভালো লেগেছে, আমাদের শহর আমরাই রাখবো পরিষ্কার। এবং ঠিক ওখানে যেরকম নাগরিক এই ধরনের একটা চমৎকার আয়োজন বা এরকম একটা শপথ গ্রহণ বা এরকম একটা স্লোগান, ঠিক আমরা যদি প্রত্যেকটা জায়গায় আমরা নাগরিকরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে আমরাও যদি এরকম কিছু করতে পারি, খুব ভালো হবে, তাই না? ভীষণই ভালো হবে, কারণ আমরা সবসময় যদি গভর্নমেন্টকেই অনলি মানে ওদিকেই তাকিয়ে থাকি যে সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগটা আসছে আমরা অ্যাটেন্ড করব, তার থেকে এইসব আয়োজন যদি নিজেরাই করা যায়। এবং আমার মনে হয় এগুলোকে তুমি দেখো, মানে আমরা হয়তো পরেও এর কোনো ফিডব্যাক পাবো যে অনেক লোক হয়, কিন্তু এতে মানে আয়োজনটা ঠিক ঠিক সার্থক হয়, কারণ এরকম একটা আয়োজন যখন আয়োজনের উদ্যোগ নেওয়া হয় যখন, লোকের কিন্তু কমতি হয় না। আসলেই তাই। এবং তোমার কি মনে পড়ছে এরকম কোনো এক্সপেরিয়েন্স যে স্কুলে আমরা সবাই একসাথে হয়ে মাঝে মাঝে পরিচ্ছন্নতা অভিযান? অবশ্যই, এবং এটা তো আমাদের মানে পার্ট অফ ক্লাস রুটিনই ছিল। ঠিক তাই। আর তারপরে আমার মনে হয় বছরে বাৎসরিক হতো তোমার স্পোর্টস যখন অ্যারেঞ্জ করা হয়, মানে স্কুলের শিক্ষার্থীরা মানে এর এটাও মধ্যে আসলে থেকে এইরকম পরিচ্ছন্নতা
পরিচ্ছন্ন একটা দেশ গড়ার জন্যই কিন্তু আমাদের এই শিক্ষণটা আমাদেরকে দেয়া দেয়া হতো। হয়, একদমই ঠিক তাই। তাই দর্শক, আশা করছি যে স্কুল থেকে শেখা সেই বিষয়গুলো আমাদের দেশ পরিচ্ছন্নতা অভিযানে নামতে সাহায্য করবে এবং অচিরেই আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাংলাদেশ পাবো। দর্শক, আমাদের প্রতিদিনের আরেকটি আয়োজন থাকে নিউজ পেপারের উল্লেখযোগ্য শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করা। আজকে তারও ব্যতিক্রম হচ্ছে না। এবং শুরুটা আজমিরি করছে, তারও ব্যতিক্রম হচ্ছে না। আচ্ছা, আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো এবং প্রথম আলোর প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। সমুদ্র জয়ের সুফল পেতে আর কত অপেক্ষা? মিয়ানমার ও ভারত তেল গ্যাস অনুসন্ধান শুরু করে দিয়েছে, পিছিয়ে বাংলাদেশ। এছাড়া সৃষ্টিশীল শিল্পের উত্থান, বর্ধমান বিস্ফোরণ নিয়ে একটা সংবাদ রয়েছে। বাংলাদেশি জড়িত থাকার বিষয়ে তথ্য দেয়নি ভারত, হাসিনা খালেদা হত্যা পরিকল্পনার তথ্য নেই। এছাড়া বহিনোঙরে অচল অবস্থা, চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় 12 লাখ টন পণ্য। এটাকেও গুরুত্বের সাথে ছেপেছে দৈনিক প্রথম আলো। তোমার হাতে কি আছে টিনা? পর্যায়ে চলে যায়। আচ্ছা, এরপরে যুগান্তর আছে আমার হাতে। যুগান্তর থেকে শুরুতেই যেটা পড়তে চাই সেটা হচ্ছে গুচ্ছগ্রাম ও দখল, 35 ভাগ জমি ও ঘর দখলদারের নিয়ন্ত্রণে, 2500 একর খাস জমি আবারও বেহাত হচ্ছে। আর এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে কমার্স ব্যাংকে 205 কোটি টাকার ঋণ জালিয়াতি, অতিরিক্ত এমডি সহ 7 কর্মকর্তা সাময়িক বরখাস্ত। এরপরে আছে খালেদা জিয়ার দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ 24শে নভেম্বর, এটাও জানাচ্ছে দৈনিক যুগান্তর। এরপরে বড় পরিসরে পদোন্নতির দরজা খুলছে প্রশাসনে, প্রস্তুত জনপ্রশাসন মন্ত্রণালয়, বঞ্চিতরা চান ন্যায় বিচার। এবং এরপরে এটা পড়ছি ইন্ডিয়ান হয়ে থাকার সুযোগ চাইল সাজিদ, কলকাতার আদালতে বিচারকের কাছে আবদার। এই তো মোটামুটি ভাবে দৈনিক এই ছিল। সমকাল রয়েছে আমার হাতে। দর্শক, সমকালের প্রধান উল্লেখযোগ্য সংবাদগুলো জানিয়ে দিচ্ছি। ফাঁসি কার্যকর নিয়ে গোলক ধাঁধা, ইস্যু হচ্ছে গিয়ে কামরুজ্জামানের বিচার। এছাড়া ষোড়শ সংশোধনী কেন বাতিল নয়, রুল হাইকোর্টের। নকল বাণিজ্যের ভয়ঙ্কর চিত্র এবং এটি একটা চক্র নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় অংশ। এটি গতকালকে প্রথম অংশটা আমরা জানিয়েছিলাম আপনাদেরকে। এছাড়া গ্রামে তথ্য সেবা প্রদানে এখনও নানা অন্তরায়, হ্যাঁ, এটাও জানিয়ে দিলাম। ব্যাস, পরেরটায় চলে যায়। দৈনিক ইত্তেফাক আছে আমার হাতে। ইত্তেফাক থেকে শুরুতেই যেটা পড়ছি সেটা হচ্ছে অপরাধের স্বর্গরাজ্য শাহজালাল, মানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে বলছে। দৈনিক ইত্তেফাক এরকম একটা শিরোনাম করেছে। এরপরে শিরোনাম যেটা করেছে সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাপেকের সদস্য হতে আগ্রহী, বেইজিংয়ের শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি বলেছেন এটা। এবং এরপরে সংসদের হাতে বিচারপতি অপসারণ ক্ষমতা, উচ্চ আদালতের চ্যালেঞ্জ, সংবিধানের ষোড়শ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল জারি। আর এরপরে শেষের পাতায় চলে যাচ্ছি। শেষের পাতা থেকে পড়তে চাই চট্টগ্রাম বন্দরের অবস্থা। এর চট্টগ্রাম বন্দর নিয়ে দৈনিক ইত্তেফাক বলছে নৌযান ধর্মঘট অব্যাহত, একাংশের প্রত্যাহার, চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা। আর এরপরে বিদেশি চাপ অগ্রাহ্য করে কৃষিতে ভর্তুকি দিচ্ছি, খাদ্য মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী এটা বলেছেন। এই তো ব্যাস, পরেরটা চলে যাই। আচ্ছা, দৈনিক জনকণ্ঠ রয়েছে আমার হাতে এবং দেখতে পাচ্ছি আন্তঃনদী সংযোগ, টিপাইমুখ ও গঙ্গায় আরও 16 বাঁধ, পানি শূন্য হবে দেশ। 36 ঘন্টা পর নৌ ধর্মঘট প্রত্যাহার। আর আছে আমাদের রাজনৈতিক লক্ষ্য দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, খাদ্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রী। এছাড়া বরেন্দ্র অঞ্চলে আমল ধান কাটার একটা উৎসব শুরু হয়েছে এবং সেটার একটা চিত্র কিন্তু দিয়েছে দৈনিক জনকণ্ঠ এবং সেখানে নারী কিশোরী সবার একটা চমৎকার করে নারী মানে সুন্দর ধান কাটছে, দেখো টিনা, দেখা যাচ্ছে নারী কৃষানীদের দেখা যাচ্ছে, নারীরা ধান কাটছে এবং সকল কিষানীদের মধ্যে কিন্তু একটা উৎসব বিরাজ করছে। এছাড়া কুমিল্লায় পুলিশের সঙ্গে গুলি বিনিময়, 2 সন্ত্রাসী নিহত। দুর্নীতি মামলায় হাজিরা দিলেন খালেদা, সাক্ষ্য গ্রহণ হয়নি। এবং সাজিদ 10 ও সুজেনা 14 দিনের পুলিশে রিমান্ডে। আসলে ওনার নাম বোধহয় সুজানা, সংবাদপত্রে ছিল কিন্তু এখানে সুজেনা লিখেছে আর কি। আচ্ছা, যাই হোক, নাম নিয়ে হয়তো একটা বিভ্রান্তি থাকতে পারে। হ্যাঁ, মোটামুটি থাকতে পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমাদের বাংলাগুলো শেষ হয়ে গেল। এরপরে সর্বশেষ এবং যেটা পড়ছি সেটা হচ্ছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার শুরুতেই একটা সচিত্র প্রতিবেদন করেছে কার্টুন দিয়ে, যেটা করে থাকে তারা, যেটার জন্য ডেইলি স্টার বেশ ফেমাস। শুরুতেই বলছে প্যারাসাইটস ফেস্ট অন রুলিং আওয়ামী লীগ, ওভার 100 organizations মেকিং বিগ মানি ইউজিং বঙ্গবন্ধু's নেম, লিবারেশন ওয়ার।
এটা বলছে দ্য ডেইলি স্টার। এরপরে যেটা পড়ছি হরতালের খবর বলছে কপস ফয়েল বিএনপি ডেমোস ক্ল্যাশেস ইন সেভারাল ডিস্ট্রিক্টস 30 হার্ট ইন গাজীপুর। এটা জানাচ্ছে দ্য ডেইলি স্টার। এবং শেষে যেটা পড়ছি সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বাই 2021 গভর্নমেন্ট বুস্টস অফ আইসিটি সাকসেস। এটাও জানাচ্ছে দ্য ডেইলি স্টার। ব্যাস এই তো তাহলে মোটামুটিভাবে আমরা পড়ে নিলাম কয়েকটা শিরোনাম, বেশ কয়েকটা মানে ইম্পর্টেন্ট সংবাদপত্র থেকে, এবং যেগুলো জায়গা দুটো পেয়েছে। উল্লেখযোগ্য সংবাদ দেখলাম। একটা হচ্ছে সমুদ্র জয়ের সুফল পেতে বাংলাদেশ এখন পর্যন্ত তেল বা গ্যাসের অনুসন্ধান শুরু করতে পিছিয়ে আছে। আর আশা করছি কত খুব অপেক্ষা তাড়াতাড়ি। এবং বলেই জনকণ্ঠেও প্রথম কিন্তু একটা আছে, এবং সেটা হচ্ছে কি পানি শূন্য হবে দেশ। এটা কিন্তু খুব Alarming, ভয়ঙ্কর অ্যালার্মিং ভীষণ একটা alarming। বিষয়, এবং এটা নিশ্চয়ই একটা ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে। চাই না আমরা সেরকম কিছু। প্রভাব পড়তে পারে কি, এটা যদি হয় তাহলে ডেফিনেটলি প্রভাব পড়বে। মানে শুধুমাত্র তাই। একটা দেশ, একটা রাষ্ট্র যখন পানি শূন্য হয় কিংবা পানির ক্রাইসিসও হয়, এটা যে কি পরিমাণ ভয়ঙ্কর। এবং পানি শূন্য হওয়া মানে তোমার ইলেকট্রিসিটিতে প্রভাব পড়া, মানে ঘুরে ফিরে তোমার সব জায়গায় সবকিছুর উপর পানির জীবন প্রভাবটা, এবং একদমই সবকিছুর এখানকার উপরে। পানিটা তো আসলে কৃষিকাজেও ব্যবহৃত হয়। সবকিছুর এবং উপরে, একটা খাদ্য কথা থেকে শুধুমাত্র শুরু জানাই তোমাকে টিনা, যে নৌপথ যে 24,000 কিলোমিটার ছিল, সেটা কিন্তু কমে এখন 6,000 কিলোমিটারে। কোথায় 24,000, আর কোথায় কোথায় 6,000, 6,000 হিউজ। সেটাই। যাই হোক দর্শক, আমরা সব কিছুর ভালো চাই। আমরা এবারে একটা ছোট্ট বিরতি নেব, এবং সেটা চা পানের বিরতি। আপনারা আশা করছি আমাদের সাথেই থাকবেন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার সকালের বাংলাদেশে। এবং যারা আমাদের সাথে এখন রয়েছেন, অনেকেই ফেসবুকে জানাচ্ছেন যে আপনারা আছেন আমাদের সাথে, এবং এছাড়াও অনেকে রেগুলার যেরকম করে সকালে বাংলাদেশ তাদের রেগুলার একটা লাইফের অংশ হয়ে গেছে, আমরা এমনটাই জানতে পেরেছি নানা রকমের কমেন্টসে। তাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই তাই, এবং কোনো একটা ভাগে বোধহয় আমরা পড়েও ফেলবো। ঠিক তাই। আপনাদের comments। আমরা আসলে শুধু কমেন্টসই পড়বো তাই না, আমরা হচ্ছে যাদের জন্মদিন তাদের জন্মদিনের শুভেচ্ছাও জানাবো। কাজেই এটা যদি শুনতে চান তাহলে আমাদের সাথে থাকতে হবে। এবং সকালবেলা টিনা ঘুম থেকে ওঠার যে স্ট্রাগলের কথা কালকে বলেছিলে, Right. আমি আজকে খুব ফিল করেছি। কিন্তু ফিল করার পরে যখন আমি বাইরে আসলাম, শুনশান নগরী, পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার করছে, সবকিছু মিলিয়ে একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ভালো লেগেছে। তো ওই যে বিষয়টা, ওটা আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। চলো আমরা একটা ভিজুয়াল দেখাই। দর্শক, আমাদের খুব চমৎকার কিছু ছবি দেখলাম দৃশ্য আমরা। দেখলাম, ভীষণই মিষ্টি। এটা দেখার সময় আমার যেটা সবার আগে শব্দ মাথায় এলো সেটা হলো মিষ্টি। খুবই। মানে সকালবেলাটা যখন মানুষ শুরু করেন, যে কোনো মানুষ, তার পাশাপাশি পশু পাখিরা, জীব জগৎ যেভাবে শুরু করে, কত কিছু দেখলাম। মানে প্রত্যেকে নিজস্ব স্টাইল অনুযায়ী শুরু করে আসলে। হ্যাঁ, একদমই। যারা ছাগল, কুকুর, হাউসওয়াইফ গরু। তারা দেখো যে সকালবেলা ওই যে মাটির চুলো, ওটাও জ্বালানো একটা স্ট্রাগল সকালবেলা একদম। হ্যাঁ। সো ওইটা দিয়ে দিন শুরু করে।
তারপরে বাসার যদি কোনো গৃহপালিত প্রাণী থাকে সেটাকে নিয়ে মাঠে নিয়ে যাওয়া বা সেটাকে খাবার দেয়া, আবার কৃষক যাচ্ছে খেতে, মানে সবারই নিজস্ব একটা লাইফস্টাইল। একদমই তাই, মানে যার যার কাজ দিয়েই সে সকালটা শুরু করে, তো এটারই একটা আলাদা মানে মাহাত্ম্য আর কি। ঠিক। যাই হোক, আমরা অনেকক্ষণ স্টুডিওতে রয়েছি, গল্প করছি আপনাদের সাথে, আরও যতক্ষণ থাকবো বেশ গল্প করব, সকালবেলাটা শেয়ার করব, আপনাদের থেকেও জানতে চাই আপনাদের সকালবেলা। এবার যেটা করব, স্টুডিও থেকে একটু বাইরে চলে যাব। যেখানে যাব সেটা হচ্ছে রাজশাহীতে সোহরাব রয়েছেন আমাদের সহকর্মী। সোহরাব কিছু জানাবেন আমাদেরকে, এবং আজ আমি সোহরাবকে অনেকদিন পরে শুভ সকাল বলার সুযোগ পাচ্ছি। সোহরাব, শুভ সকাল। টিনা নন্দী, শুভ সকাল। একই সাথে শুভ সকাল আজমিরকেও, সেই সাথে রাজশাহীর যে শিশির সিক্ত সকাল, সেই সকালেরও শুভেচ্ছা দুজনকেই। তো আসলে মূলত বেশ কদিন ধরে খুব সকালে ওঠা হয় না, তো আজকে সকালের বাংলাদেশের সুবাদে সকালে ঘুম থেকে উঠে অদ্ভুত এবং অপরূপ সুন্দর একটি সকাল আমি দেখতে পেয়েছি, যেটি আসলে অনেক দিন পরে, অর্থাৎ শীতের শুরু কিন্তু হয়ে গেছে, আর এই শীতের শুরু হওয়ার কারণে রোদ এবং যে শিশিরের যে একটা খেলা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি রাজশাহীর সব জায়গাতে। তো যাই হোক, আমরা মূলত আজকে এসেছি রাজশাহীর ঠিক নামভদ্রা এলাকায়, এবং এই নামভদ্রা এলাকায় বেশ একটি দারুণ একটি জিনিস আপনাদেরকে দেখাতে চাই। মূলত বাংলাদেশে এর মধ্যে হিমাগার, অর্থাৎ শস্য পণ্য যে সংরক্ষণ করা হয়, সেটি অনেক ব্যয়বহুল এবং বেশ অনেক বড় পরিসরে আমরা লক্ষ্য করেছি, কিন্তু এবার বাংলাদেশে এই প্রথম কিন্তু বেশ প্রাকৃতিক উপায়ে এই হিমাগার তৈরি করা হয়েছে, এবং কাঁচা জাতীয় যেসব শস্য পণ্য রয়েছে সেসব সেখানে সংরক্ষণ করা হবে। তো যাই হোক, আমরা অনেক গর্বিত যে হচ্ছে রাজশাহীরই একজন সন্তান, গর্বিত সন্তান, এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এম মঞ্জুর হোসেন এবং তার সহযোগীরা মিলে যে এই অসাধারণ উদ্ভাবনী করেছেন, আমরা সেটি মূলত আজকে দেখাতে চাই। তো আমরা রয়েছি কিন্তু এই প্রাকৃতিক হিমাগারের সামনে, আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাতে চাই। বেশ এখানে একটি আলুর শেড রাখা হয়েছে, এবং একই সাথে যে উপরে যে ছাউনিটি দেখা যাচ্ছে, এবং এই ছাউনির নিচে মূলত এই হিমাগার তৈরি করা হয়েছে। তো এই হিমাগার সম্পর্কে আমি একটু বলতে চাই, সেটি হলো যে এই হিমাগারটি একেবারে প্রাকৃতিক উপায়ে তৈরি হিমাগার, এবং সেই সাথে যে কৃষকরা তাদের বিভিন্ন ধরনের কাঁচা সবজি কিংবা পণ্য যে বড় বড় হিমাগারগুলোতে রাখতে তাদের প্রায় 300 থেকে 350 টাকা খরচ হয়ে যেত, এই প্রাকৃতিক হিমাগারের মধ্য দিয়ে এই খরচটা কমিয়ে 100-তে নামিয়ে, অর্থাৎ 100 টাকার মধ্যেই তারা কিন্তু মূলত এই তাদের যে পণ্যগুলো সেগুলো সংরক্ষণ করতে পারবেন। আর আরেকটি বিষয়, সেটি হলো যে এই হিমাগারটি মূলত বেশ এই হিমাগারটি বেশ কয়েক স্তরের যে লেয়ার দিয়ে দেয়াল তুলে মূলত তৈরি করা হয়েছে, এবং এই যে দেয়ালগুলো দেখা যাচ্ছে, এই দেয়ালগুলো মোট 3 স্তরের, অর্থাৎ ইট, বালি এবং সিমেন্ট, অর্থাৎ সিমেন্টের ব্লক দিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ এক পাশে ইট এবং আরেক পাশে সিমেন্টের ব্লক, এবং মাঝখানে কিন্তু বালি দেওয়া, এবং এই বালিতে 7 দিন অন্তর অন্তর পানি দিয়ে মূলত ভেতরের যে ঘর, ভেতরের এই ঘরটিকে মূলত ঠান্ডা রাখা হয়। তো আসলে এ ধরনের একটি উদ্ভাবনী বাংলাদেশে এই প্রথম, এবং এটি যারা উদ্ভাবন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এম মঞ্জুর হোসেন, তিনি যেটি দাবি করছেন যে আসলে স্বল্প খরচের মধ্যে স্বল্প আয়ের যে কৃষকরা রয়েছেন, সেই কৃষকরা এখানে তাদের শস্য পণ্যগুলো তারা সংরক্ষণ করতে পারবে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে কিন্তু ভেতরে ঢুকছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি বেশ ফেন্স তৈরি করে কিন্তু এখানে এই হিমাগারটি তৈরি করা হয়েছে, এবং এই যে ভেতরে যে দেয়ালগুলো, এগুলো কিন্তু স্যাঁতসেঁতে রাখা হয়েছে যাতে করে ভেতরের ঘরটা ঠান্ডা থাকে, এবং এই ঠান্ডা থাকার কারণেই কিন্তু শস্যগুলো সংরক্ষণ করা সম্ভব হবে। তো যাই হোক, আমরা কিন্তু ইতোমধ্যেই এই হিমাগারের ভেতর ঢুকে পড়েছি, এবং আমরা হিমাগারের ভেতর ঢুকেই আমরা মঞ্জুর স্যারকে আমরা পেয়েছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এম মঞ্জুর হোসেন। স্যার, শুভ সকাল আপনাকে, কেমন আছেন? সকাল।
ভালো আছি আমি, আপনি কেমন আছেন? এই তো স্যার, আমরাও ভালো আছি এবং আমরা খুবই গর্বিত যে আপনি এরকম প্রাকৃতিক উপায়ে ওয়াটার কুলিং সিস্টেম, যে হিমাগার, এরকম একটা হিমাগার তৈরি করেছেন। আমরা রাজশাহীবাসী, সেই সাথে সারা বাংলাদেশের সবাই আমরা খুব গর্বিত এবং এবং আমরা আশা করি এর মাধ্যমে হয়তোবা সামনের দিনগুলোতে আমাদের কৃষকরা অনেকটা লাভবান হবেন এবং তারা তাদের শস্য পণ্যগুলো খুব সহজেই হিমায়িত করতে পারবেন। তো যাই হোক স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কি প্রক্রিয়ায় আসলে আপনারা এখানে শস্য পণ্য হিমায়িত করছেন? মানে এটা আমি বলেছি যে যে আপনি যেটা আগেই বললেন, এই এই যে স্থাপনাটা, এটার কুলিং সিস্টেমের রহস্যটা ঢুকে আছে হচ্ছে যে ওই দেওয়ালের ভেতরে, এবং এই দেওয়ালটা 3 স্তরের, এবং এটা ঠান্ডা হওয়ার যে প্রক্রিয়া সেটা আমরা বলি এটা হিট অফ ইভাপোরেশন। তা আমরা জানি ফিজিক্সের ভাষায় 1 গ্রাম পানি বাষ্পীভূত হতে গেলে 534 ক্যালোরি চাপ লাগে। সেই তাপটা হচ্ছে যে এই ক্যাপিলারি পোর্ট দিয়ে এই বালির ভিতর থেকে শোষণ করে, তাহলে দেওয়ালটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় এবং আস্তে আস্তে ঘরটা ঠান্ডা হয়ে যায়। এটা অনেকটা আমাদের যে ডেইলি দৈনন্দিন যে বিজ্ঞান আছে সেটার মতোই, যে আমরা মাটির কলসে সরাইতে পানি রাখি সেটা ঠান্ডা করার জন্য, ওই প্রক্রিয়াটাই এখানে কাজ করবে। তবে আমি এটা বলবো না যে আইডিয়াটা আমার, এটা একদম সম্পূর্ণ নতুন। এটা বহু আগে থেকে এই ধরনের, সেই মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিসসালামের আমল থেকে এই ধরনের আসছে। তো আমরা এটা তারই একটা রেপ্লিকা এখানে তৈরি করেছি। তারপরে বলবো যে বাংলাদেশেও এই ধরনের ঠিক একজাক্টলি এই প্রিন্সিপাল কাজ না করে, যে যেমন নিচে পানি দিয়ে তারপরে স্টোর করে রাখা, এরকম সিস্টেম আছে। আচ্ছা স্যার, আমি কি একটু জানতে পারি যে হচ্ছে আমরা জানি যে হচ্ছে আপনার সাথে অনেকেই কাজ করেছে এবং নিরলস প্রচেষ্টায় মূলত আপনার আজকের এই প্রাকৃতিক হিমাগারটি আপনি তৈরি করেছেন। তারা কে কে, আমরা একটু জানতে চাই। হ্যাঁ, এটা আমি বলবো যে এটা সমন্বিত একটা প্রচেষ্টার ফসল। এই প্রকল্পটা সূচনা করেছে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর, এবং উনি আমাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিলেন যে এই ধরনের একটা করা যায় কিনা। তারপরে ন্যাশনাল ব্যাংক, বিশেষ করে রাজশাহী ন্যাশনাল ব্যাংকের শাখা, এখানে ম্যানেজার মিস্টার মুর্তজা সাহেব এবং ওয়াসিফ সাহেব আরএমও, ওনারা এই যে দিনাজপুরে যে স্টোরটা আছে সেটা স্টোর প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। তারপরে এই যে কনস্ট্রাকশনের সময় এটা কমিটির মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট হয়েছে, এবং একটা কমিটির সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক চেয়ারম্যান প্রফেসর এ কে এম রফিউল ইসলাম, উনিও কিন্তু অনেক আইডিয়া দিয়ে এটা কন্ট্রিবিউট করেছেন। আর মূলত এর যে আর্কিটেকচারাল ডিজাইন এবং সায়েন্টিফিক যে কনসেপ্ট সেটা আমি করেছি, এবং বিভিন্ন আর্কিটেক্ট, ফিজিসিস্ট নানার সাথে পরামর্শ করে আমাদের আইডিয়া ঠিক আছে কিনা, কাজ করবে কিনা, সেগুলো ভেরিফিকেশন করা। আর এই আলো আশা ফাউন্ডেশনের ডক্টর সেলিম এবং মিস্টার মুর্তজা সাহেব, মূলত তারাই যে ফিজিক্যাল এস্টাবলিশমেন্ট, বিশেষ করে জিনিসপত্র প্রকিউরমেন্ট করা, কনস্ট্রাকশন ডেইলি ভিত্তিতে দেখা, ওনারা করেছেন। সেজন্য আমি বলবো না, তবে আইডিয়াটা আমি বলবো যে প্রিন্সিপাল যেটা, সেটা আমি হয়তো বেশি কন্ট্রিবিউট করেছি। তো স্যার, আমরা একটু ভেতরটা আরো সুন্দর করে একটু ঘুরতে এবং দেখতে চাই। স্যার, আপনি একটু ব্যাখ্যা করবেন প্লিজ। ব্যাখ্যা করবে যে এই যে ঘরটা দেখা যাচ্ছে না, এটা 4 স্তর বিশিষ্ট। এর মাটির নিচে একটা তলা আছে, এটা আন্ডারগ্রাউন্ড ফ্লোর, এটা সবচেয়ে বেশি ঠান্ডা থাকে। তারপরে দোতলা, 3 তলা, 4 তলা। আমরা ফসলের বিন্যাসও করেছি, যে নিচের তলায় আমরা যে কন্দ জাতীয়, যেমন আদা, হলুদ, এই ধরনের শস্য রাখার পরিকল্পনা আছে। তবে অবশ্যই নিচতলাতেও সব আলু অথবা আদা, শাকসবজিও থাকবে, কারণ নিচেরটাতে সবচেয়ে ঠান্ডা থাকবে। তারপরে দোতলায়, 3 তলা আমরা বলেছি আলুর জন্য, একদম 4 তলা পেঁয়াজের জন্য। অবশ্য গোটা কোল্ড স্টোরেজটাই পেঁয়াজের জন্য এটা খুবই সবচেয়ে সুইটেবল, কারণ পেঁয়াজ রিলেটিভলি হাই টেম্পারেচারে ভালো থাকে। একটা বিষয় আছে, আমি একটু সায়েন্টিফিক কথাটা বলি, যে পচনশীল শস্য সংরক্ষণের নীতি হচ্ছে দুটো। আমাকে দুটো জিনিস কন্ট্রোল করতে হবে, একটা তাপমাত্রা, আর একটা হচ্ছে যে রিলেটিভ হিউমিডিটি অথবা আপেক্ষিক আর্দ্রতা। তো আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ওইটা করেছি, আর এই ঘরের ভেতরে যে আপেক্ষিক আর্দ্রতা, এটা শস্য অনুযায়ী নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এখানে কিছু আমরা প্রাকৃতিক সিস্টেম তৈরি করেছি। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর করে ব্যাখ্যা করার জন্য। তো আসলে টিনা, আমরা শুনছিলাম এবং দেখছিলাম যে এই যে প্রাকৃতিক উপায়ে যে কুলিং সিস্টেম করে যে হিমাগারটি তৈরি করা হয়েছে, এটি মূলত যে বড় আকারে, বড় পরিসরে যে হিমাগারগুলো থাকে, ভেতরে এসি লাগিয়ে কিংবা স্বয়ংক্রিয়ভাবে ঠান্ডা করে যে শস্য পণ্যগুলো রাখা হয়, ঠিক তার থেকে একেবারে উল্টো পদ্ধতিতে, অর্থাৎ খুবই প্রাকৃতিকভাবে, এবং চারিদিকে যে হচ্ছে
দেয়ালের মধ্য দিয়ে পানি দিয়ে চারিদিকে ঠান্ডা করে মূলত এখানে শস্য পণ্যগুলো রাখা সম্ভব, যেটি কিনা আমাদের কৃষক এবং কৃষিজ অর্থনীতির উন্নয়নের জন্য আগামীতে অনেক কাজে দেবে বলে আমরা সবাই মনে করি। টিনা। এক্স্যাক্টলি সোহরাব, অসংখ্য ধন্যবাদ। ভীষণই চমৎকার মানে ভীষণই চমৎকার। যেরকম একইভাবে এটা একটা পজিটিভ নিউজ ছিল আর দেখানো হলো ভীষণ চমৎকার করে। অসংখ্য ধন্যবাদ সোহরাব। আর আমার এবং মনে হয় স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই তার এই যে আইডিয়া ধরো অনেক থাকে, জেনারেশনটাও একটা ব্যাপার। কিন্তু যাই হোক দর্শক, আমরা এই মুহূর্তে একটা বিরতি নিয়ে নিচ্ছি। যখন ফিরছি তখন নিউজ হেডলাইন্স নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। সকালে বাংলাদেশ দেখছেন। আর আমাদের সকালে বাংলাদেশের এই পর্যায়ে আমাদের নিতে হচ্ছে কোনো বিরতি না, আমরা চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে। সেখানে রয়েছে সহকর্মী শাওন দত্ত। শাওন, শুভ সকাল। শুভ সকাল আজমির। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। রাজধানীর বনশ্রী আবাসিক এলাকায় ফারুক খান নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৩টার দিকে বনশ্রী জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহত ফারুকের বাড়ি বাগেরহাট জেলার আটপাটি গ্রামে। রামপুরা থানা পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায়। পরে তার লাশ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে রাত ২:৩০টার দিকে কলাবাগান থানা টহল পুলিশের সাথে গুলি বিনিময়ে একজন আহত হয়েছে। থানার এসআই আবু জাফর জানিয়েছেন, রাতে সেন্ট্রাল রোডে টহল দেওয়ার সময় একটি মোটরসাইকেল তল্লাশির জন্য থামানো হলে হঠাৎই এক আরোহী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে ফেরদৌস ইসলাম নামে একজন আহত হয়। বাকি দুজন পালিয়ে গেলেও ফেরদৌসের কাছ থেকে 10 রাউন্ড গুলিসহ একটি পিস্তল জব্দ করে পুলিশ। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের আজকের দিনে তৎকালীন স্বৈরশাসক এইচ.এম. এরশাদের বিরুদ্ধে বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে তিনি মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিলটি রাজধানী জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে পুলিশ গুলি চালায়, এতে মারা যান নূর হোসেন। দিবসটি স্মরণে জিরো পয়েন্টে স্থাপিত নূর হোসেন চত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়েছে সরকার। রোববার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, দেশের কোনো মানুষ যেন অভুক্ত না থাকে সেই লক্ষ্যে কাজ করছে তার সরকার। খাদ্য নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, সরকারি খাদ্য মজুদ সন্তোষজনক পর্যায়ে আছে। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণের দিন পিছিয়ে ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে দুর্নীতির ২ মামলার সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখার আবেদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় নতুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। দুর্নীতির এ মামলার বিষয়ে উচ্চ আদালতে লিভ টু আপিল নিষ্পত্তি না হয় সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখার আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। উৎসবমুখর পরিবেশে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বার্লিন প্রাচীর পতনের দিনটি উদযাপন করল জার্মানিরা। রোববার বার্লিনের ব্রান্ডেনবার্গ গেটে এই প্রাচীর পতনের ২৫তম বর্ষপূর্তি পালন করে লাখো জনতা। প্রায় ৭,০০০-এর মতো বেলুন উড়িয়ে, আতশবাজি পুড়িয়ে দিনটিকে স্মরণ করে জার্মানিরা। ঐতিহাসিক সেই দিন স্মরণে পুরো বার্লিন সাজানো হয় সাদা লাইটে। ১৫ কিলোমিটার এলাকা জুড়ে আলোর দেয়াল তৈরিতে বসানো হয় হাজারো গ্যাস বেলুন। বার্লিন প্রাচীর পতনের রজত জয়ন্তী উৎসবে যোগ দেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সহ অন্যান্য নেতারাও। এসেছেন সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। ঐতিহাসিক দিনটি স্মরণে মার্কেল বলেন, দেয়াল ভাঙার ঘটনায় প্রমাণ করে কোনো জাতি বা দেশের স্বাধীনতা দীর্ঘদিন দাবিয়ে রাখা অসম্ভব। আইএস জঙ্গি দমনের নতুন কৌশল হাতে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর এ লক্ষ্যেই ইরাকে আরও ১৫০০ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি। ৭ নভেম্বর ধারণকৃত এই সাক্ষাৎকারটি রোববার সিবিএস সংবাদ মাধ্যমে প্রচার করা হয়। ওবামা বলেন, ইরাকে নতুন সরকার গঠনের দ্বিতীয় পর্যায় হিসেবে আবারও ১৫০০ সেনা পাঠানো হবে। তবে তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে না, কাজ করবে প্রশিক্ষক হিসেবে। ওবামা জানান, এরই মধ্যে বিমান হামলায় বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। অভিযানে মিত্র দেশগুলোর অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশা করেন মার্কিন প্রেসিডেন্ট।
স্প্যানিশ লিগে পয়েন্ট টেবিলের নিচু সারির দল রিয়াল সোসিয়েদাদের কাছে 2-1 গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচে প্রথম 10 মিনিটের মধ্যে মারিও মানজুকিচের গোলে এগিয়ে যায় সফরকারী অ্যাটলেটিকো। 5 মিনিট পরে স্বাগতিকদের সমতায় ফেরায় উরুগুয়ের উইঙ্গার কার্লোস ভেলা। 1-1 সমতায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই লেফট ব্যাক সিকুয়েরা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় অ্যাটলেটিকো। সেই সুযোগে খেলা শেষ হওয়ার 10 মিনিট আগেই সোসিয়েদাদের জয়সূচক গোলটি ক্যারেন অ্যাগিরেটসে। আর এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে আজমির ও টিনার কাছে। শাওন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে নিউজ রুমের সকলকে শুভ সকাল জানাচ্ছি। একই সাথে শুভ সকাল জানাচ্ছি যে সকল দর্শকরা কেবল আমাদের সাথে যুক্ত হলেন। দর্শক, সকালে বাংলাদেশ দেখছেন আপনি এবং আমাদের সাথে চাইলেই ফেসবুকে যুক্ত হতে পারেন, facebook.com/সকালে বাংলাদেশ। এবং এখানে একটুখানি কিছু বলছিলে? আমরা বলছিলাম যে একদম আপডেটেড করে দিয়েছি যারা সকাল 7:30 থেকে এই পর্যন্ত যারা রয়েছে। তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যেটা অনেকেই এখনো আমাদেরকে লিখে পাঠাচ্ছেন যে আমাদের বানানটা নিয়ে যে কনফিউশন ছিল এটা এখনো যাচ্ছে না পুরোপুরি। তো এক্ষেত্রে আমরা বারবার করে রিকোয়েস্ট করে থাকি যে যখন আমরা অ্যাড্রেসটা বলে দেই তখন প্লিজ আমাদের স্ক্রলটা ফলো করেন। এখানে কিন্তু একদম আমাদের অ্যাড্রেসটা দেখানোই হয়। তো বানান নিয়ে যাদের কনফিউশন আছে আমার মনে হয় তখন একটুখানি স্ক্রিনটা ফলো করলে, স্ক্রলটা ফলো করলে এই কনফিউশন থাকবে না। এখনো ইনফ্যাক্ট আপনারা দেখতে পারেন স্ক্রলটা, বানান কিন্তু যাচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ, SHO, দ্যাটস ইট। এবং টিনা, ছোট্ট করে একটা কথা বলতে চাই, এই যে শীত আসছে এবং এই শীতে নানান রকমের অসুখ হয় এবং যারা বৃদ্ধ এবং গরিব অনেক সময় অনেকে মানে এই শীতের ফাঁদে পড়ে মারাও যায়। তা আমাদের সবার সম্মিলিত আমরা যে যার সাধ্য অনুযায়ী যদি কিছু পুরনো কাপড় চোপড় দেওয়ার প্ল্যানটা খুব তাড়াতাড়ি করে রাখি সেটা মনে হয় বেটার হবে। তাই আমাদের ব্যক্তিগত যে কাপড় চোপড়গুলো যেটা রয়েছে, যেটা আমরা পরছি না, সেগুলো যদি আমরা একটু আগে থাকতে একটু প্ল্যান করে রাখি যে গরিবদেরকে আমরা বিতরণ করব, সেটা অনেক 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 বেটার হবে। আর শীতের প্রভাব সবচেয়ে বেশি পড়ে কিন্তু উত্তর অঞ্চলেই। সাধারণত আমরা জানি যে বগুড়া অঞ্চলের আশেপাশে অনেক ঠান্ডা পড়ে যায়। একদমই তাই। এবং আমার মনে হয় যারা উত্তরাঞ্চলে থাকেন তারা অনেকে আমাদের জানাচ্ছেনও যে ঢাকাতে কি কম শীত পড়ছে বা কিরকম কুয়াশা পড়ছে। এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে শীত পড়ছে। তো আমার মনে হয় উত্তরাঞ্চলে যারা থাকেন দেশের, তারা সাবধানে তো নিশ্চয়ই থাকবেন। ইনফ্যাক্ট আপনারা থাকছেনও তাই। মানে আমরা ওখান থেকে আমাদের দর্শকদের যা রেসপন্স পাচ্ছি, এরকম কারো থেকে শুনিনি যে অসুস্থ হয়ে যাচ্ছে বা কিছু। হ্যাঁ, ঠান্ডার প্রভাবটা রয়েছে, এটা আপনাদের থেকে আমরা জানতে পারছি। তবে এই সময় আরেকটুখানি মানে আমরা তো পজিটিভ থাকতে চাই সকালবেলা, একটুখানি পজিটিভলি আমি যেটা বলতে চাই, ঠান্ডার মধ্যে আমরা সাবধানে থাকবো, যথেষ্ট সুরক্ষার মধ্যে থাকবো নিশ্চয়ই। তবে ঠান্ডার মধ্যে কিন্তু আমরা ঘুরতে যেতেও ভুলবো না। উত্তরাঞ্চলে যেরকমভাবে শীত পড়ে একইভাবে কিন্তু উত্তরাঞ্চল স্ট্রাকচারাল যে আমাদের কনস্ট্রাকশন, এগুলোর জন্য কিন্তু খুব ফেমাস, মানে আর্কিটেকচারাল যেগুলো। তো এরকম একটা কিছু সম্ভবত আজকে আমাদের বগুড়ার যিনি প্রতিনিধি মেহরুল সুজন, উনি আমাদের জন্য রেখেছেন, দেখাবেন, আমরা দেখে আসি। শুভ সকাল, শুভ সকাল সকালের বাংলাদেশের সকল দর্শককে। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন একটি ঐতিহাসিক জায়গার সাথে যে জায়গাটির বয়স প্রায় 1000 বছর। 1122 খ্রিস্টাব্দের দিকে বগুড়ার মহাস্থানগড়ে যে রাজা ছিলেন পরশুরাম, সেই রাজার বোন শিলাদেবী, আর সেই শিলাদেবীর নামে একটি ঘাট রয়েছে আজও। এই 1000 বছর ধরে সেই ঘাটটি রয়েছে শিলাদেবীর ঘাট নামে, যেটি পর্যটকদের কাছে, ঐতিহাসিকদের কাছে এবং এই স্থানীয় যে মানুষ রয়েছেন এখানকার তাদের কাছে অত্যন্ত পরিচিত। তো এই 1000 বছরের পুরনো যে শিলাদেবীর ঘাট, সেটি কেন আসলে ইতিহাসে ঠাঁই পেয়েছে, সেটি কেন ঐতিহাসিক জায়গা হয়ে উঠেছে, সেটি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন আজকে আমরা দেখে নিই সেই ঐতিহাসিক জায়গাটি, সেই শিলাদেবীর ঘাটটি। 1122 খ্রিস্টাব্দের দিকে যখন পরশুরাম এই মহাস্থানের রাজা ছিলেন এবং ইতিহাসে বলা হয় যে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সেই সময়ের সর্বশেষ রাজা এই অঞ্চলের। তার বোন ছিলেন শিলাদেবী। শিলাদেবী অত্যন্ত পুণ্যবান নারী ছিলেন হিন্দু ধর্ম যারা পালন করেন তাদের মতে, এবং তিনি অনেক তন্ত্র জানতেন, কিছুটা তান্ত্রিকতার যে সমস্ত কার্যকলাপ ছিল সেগুলো তার অনেক কিছুই আয়ত্ত ছিল। তো সেই শিলাদেবীর এবং রাজা পরশুরামের সেই সময়ে যখন হজরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই এসেছিলেন এই অঞ্চলে,
তিনি ইসলাম প্রচার করতে এসেছিলেন এবং রাজার সঙ্গে যখন তার যুদ্ধ বেঁধে যায় তখন কিন্তু শিলাদেবী তার ভাইকে সহযোগিতা করার জন্য অনেক তন্ত্র অনেক মন্ত্র তিনি এখানে ব্যবহার করেছিলেন। এই মুসলমান যে সাধক এসেছিলেন শাহ সুলতান বলখি তাকে কিন্তু পরাজিত করার জন্য। তো শেষ পর্যন্ত যখন রাজার পরাজয় হয়ে যায়, রাজা পরশুরাম পরাজিত ও নিহত হন, তখন কিন্তু শিলাদেবী এই ঘাটের খুব কাছেই একটি কালী মন্দিরে আশ্রয় নিয়েছিলেন এবং যখন তাকে মুসলমান সৈনিকরা তাকে আটক করার জন্য এসেছিলেন, ইতিহাস বলে যে সেই সময় শিলাদেবী কিন্তু সেই মন্দিরের পেছনের দরজা দিয়ে বেরিয়ে এসে এই জায়গাটি কিন্তু করতোয়া নদী, এখন হয়তো খাল বা সরু নালার মতো লাগছে, কিন্তু একসময় খরস্রোতা করতোয়া ছিল, এই পাশ দিয়ে বয়ে যাচ্ছিল। সেই করতোয়ায় এই ঘাট দিয়েই কিন্তু শিলাদেবী তিনি আত্মাহুতি দিয়েছিলেন। তিনি বিরোধী পক্ষের কাছে, তিনি শত্রুপক্ষের কাছে কিন্তু তিনি ধরা দেননি, তিনি এখানে আত্মাহুতি দিয়েছিলেন। এবং তারপর থেকেই কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা শিলাদেবীর সেই আত্মাহুতিকে, শিলাদেবীর সেই বিসর্জনকে তারা স্মরণ করে এই জায়গাটিকে তারা বানিয়ে নিয়েছেন তাদের ঐতিহাসিক পুণ্যবান একটি জায়গা রূপে। এবং এই জায়গাটিতে কিন্তু এখন শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীরা তাদের মৃত্যুর পরে এখানে শুধুমাত্র এটিকে শ্মশান হিসেবে ব্যবহার করেন না, এখানে প্রতি বছর নানান ধরনের কিন্তু পূজা অর্চনা চলে। এছাড়া শিলাদেবীকে স্মরণ করে এখানে তারা পুণ্য স্নানও করে থাকেন এই ঐতিহাসিক জায়গাটিতে। শিলাদেবীর স্মৃতিচিহ্নিত সেই ঐতিহাসিক জায়গাটি কিন্তু এখন এখানকার হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পুণ্যের একটি জায়গা। এখানে শুধু একটি শ্মশানই নেই, এখানে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা তারা প্রতিদিন এখানে তারা আসেন এবং এখানে তাদের যে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু তারা পালন করে থাকেন। তো আমরা এই মুহূর্তে স্থানীয় যে পুরোহিত রয়েছেন উদয় কুমার চক্রবর্তী, তার কাছ থেকে একটু আমরা জেনে নেব যে এই শিলাদেবীর ঐতিহাসিক এই ঘাটে, এই স্মৃতিচিহ্নিত এই ঘাটে আসলে কী ধরনের আচার অনুষ্ঠান আপনারা করে থাকেন। পৌষ মাসের সংক্রান্তি তিথিতে এই যে আপনার এখানে শুভ গঙ্গা স্নান হয়। তারপরে এই যে আজকে আমরা এখানে যেমন এসেছি, এই যে লাহিড়িপাড়া গ্রামের স্বর্গীয় পরেশচন্দ্র সূত্রধর, সে 5 বছর আগে গত হয়েছে, তারই আজকে আমরা বাৎসরিক হিসাবে পিতৃতর্পণ কার্য করার জন্য এখানে এসেছি। এমনিতে এখানে আর কি ধরনের পূজা অর্চনা কিংবা আর কি ধরনের আচার অনুষ্ঠান আপনারা এখানে করে থাকেন? বৈশাখ মাসের সংক্রান্তি তিথিতেও এখানে আমরা আসি, এখানে এই যে গঙ্গা স্নান হয়, এখানে আমরা গঙ্গা স্নান করি এবং তারপরে পৌষ সংক্রান্তি তিথিতে এখানে আসি, আমরা গঙ্গা স্নান করি, পুণ্য অর্জনের জন্য আসি আর কি। ধন্যবাদ দাদা আপনাকে। আমরা জানছিলাম যে এই শিলাদেবীর যে ঐতিহাসিক যে ঘাটটি আসলে এটি প্রায় 1000 বছরের পুরনো এবং সেই ঘাটটি হয়তো কালের বিবর্তনে সরে এসেছে মূল জায়গা থেকে অনেকখানি, কিন্তু এর যে মর্যাদা এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এর যে স্থানটি রয়েছে তাদের মনে, সেটি কিন্তু এই 1000 বছরেও একটুও নড়ে চড়ে যায়নি। তো দর্শক, এই ছিল আমার কাছে শিলাদেবীর ঐতিহাসিক ঘাট সম্পর্কে থাকা নানাবিধ তথ্য। হয়তো আগামী দিন আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এই অঞ্চলের অন্য কোনো ঐতিহাসিক জায়গার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে আবারও শুভ সকাল। আমরা একটু ইতিহাস থেকেও ঘুরে আসলাম এবং দর্শনীয় একটা জায়গাও দেখে আসলাম। ভালো লেগেছে তোমার? অনেক স্টোরিটাও ইন্টারেস্টিং ছিল এবং আমার মনে হয় ইতিহাস জানা, মানে আমাদের এই জেনারেশন যারা তখনকার কিছু এগুলো উইটনেস করতে পারিনি, এখন আমাদের জন্য যেগুলো ইতিহাস জানছো তুমি, তার মানে তুমি সমৃদ্ধ হচ্ছ তোমার মধ্যেই। ইতিহাস জানা সবসময় ইন্টারেস্টিং, সবসময়। এবং ইতিহাসগুলো আসলেই মানে খুব সহজ সরল কোনো কাহিনী 1-2 লাইনে শেষ হয় ওরকম না, বিষয়গুলোর মধ্যে অনেক ভেরিয়েশন থাকে এবং তার থেকেও বেশি থাকে বাস্তবতা, যেটা এত বছর পরে আমরা ওভাবে ফিল করতে পারি না। অবশ্যই। এবং আমি এটাই বলতে যাচ্ছিলাম যে বিস্ময় থাকে অনেক, মানে আমি যখন শুনি অবাক হই, মানে ওই দৃশ্যটা মনে হয় চোখের সামনে আমাদের চলে আসতে থাকে যে কখনো এটা হয়েছে, এখন যেটা দেখছি নিষ্প্রাণ গল্প শুনছি, কখনো এখানে ঘটেছে, এই মানুষগুলো এখানেই দাপিয়ে বেড়াতো একটা সময়। ঠিক তাই। দর্শক, আমরাও আপনাদের সাথে আছি এবং আপনারাও আমাদের সাথে থাকবেন। একটা ছোট্ট বিরতির পরে ওয়েদার গার্ল রুবিকে নিয়ে আমরা ফিরছি, সাথেই থাকুন।
স্বাগত আরও একবার, দেখছেন সকালে বাংলাদেশ এবং আমরা একদম শেষ পার্টে আছি সকালে বাংলাদেশের। এই মুহূর্তে আমরা একদমই দেরি করব না, সময়টা ছেড়ে দেব আমাদের আবহাওয়া বালিকা রুবিকে। রুবি, শুভ সকাল। শুভ সকাল আজমির, অনেক ধন্যবাদ তোমাকে, সেই সাথে টিনা তোমাকেও শুভ সকাল। শুভ সকাল জানাচ্ছি আমাদের সকালের বাংলাদেশের সমস্ত দর্শকদেরকে এবং সেই সাথে ফেসবুক পেজে জয়েন করা সবাইকে যদি উইশ করি তাহলে বাদ পড়ে যায় আমাদের পিসিআর, এমসিআর এবং লিংক রুম সবাইকেই। প্লিজ মন দিয়ে শুনুন, কথা না বলে, কারণ অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি। বাংলাদেশের যেই ফসলগুলো হয় তার ভেতরে আলু কিন্তু খুব উৎপাদনকারী একটা ফসল, এবং একটা সময় ছিল যখন খুব বেশি স্লোগান দেওয়া হতো, বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। যেদিন ঘরে কোনো সবজি থাকে না বা কোনো ধরনের আইটেম করার ইচ্ছে থাকে না, গৃহিণী সেদিন বর্তান সবার উপরে আলু ভর্তা আর ডাল। সেই ধারাবাহিকতায় সমস্ত ছোট ছোট শিশুদের মাথায় থাকে যে ভর্তা মানেই আলু ভর্তা। যদি জিজ্ঞেস করা হয় আজকে ভাত খেয়েছো কি দিয়ে, কাঁঠালের বিচির আলু ভর্তা, মানে ভর্তা মানে আলু ভর্তা। তো মেয়ে মানেই যদি গার্ল হয়, তাহলে তুমি আমাকে আজমি যেভাবে বললে ওয়েদার গার্ল রুবি, আমি সত্যি আনন্দিত। আরও আনন্দিত হব যদি আমার সাথে আপনিও চলে যান ওয়েদার ডিটেলসে। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সেই সাথে সকালটা যদিও শুরু হয়েছে খুব মিষ্টি একটা বাতাস দিয়ে, আর তার সঙ্গে সঙ্গে সময় বাড়ার সাথে সাথে মিষ্টি রোদও কিন্তু যুক্ত হয়েছে। তবে দুপুর নাগাদ সেই মিষ্টি রোদটা কড়া রোদ হয়ে যেতে পারে, আবার সন্ধ্যার দিকে বাতাসও ছাড়তে পারে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। আর এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমাদের খুলনা শহরে, সেটা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যে শহরটিতে বরাবরের মতো গত 3 দিন ধরে একই রেটিংয়ে আছে দিনাজপুর শহরটা, সেটা হচ্ছে 18.3 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় হয়ে গেছে ঠিক 6:09, ওকে আর খুঁজে লাভ নেই, তবে খুঁজে পাবেন ঠিক 5:15, কারণ তখনই হচ্ছে সূর্যাস্তের সময়টা আমরা এখানেই দেখতে পাচ্ছি। এবার বিভাগীয় শহরগুলোর খবর। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31.5 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে তা হচ্ছে 26.5 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী শহর আমাদের হাতে হচ্ছে চট্টগ্রাম। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সেখানে 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। যে সাবধানে থাকবেন, যে গরম পড়তে পারে বেশ, বুঝেছেন। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 20.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সেখানে হতে পারে 25.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার চান্স আছে 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ শহর আমার হাতে থাকা সিলেট, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.4 ডিগ্রি সেলসিয়াস। আমি জানি চট্টগ্রামে আমাদের অনেক ভিউয়ার্স আছেন এবং চট্টগ্রাম, রাজশাহী সব জায়গা থেকে প্রায় আমরা লাইভ দেখাই, কাজেই যে ভাষাটাকে আমি নকল করার চেষ্টা করেছি, যদি কষ্ট পেয়ে থাকেন সো সরি, আর যদি ভালোবেসে থাকেন অনেক খুশি হয়ে চলে যাচ্ছি টিনা এবং আজমিরের কাছে। আজমি, টিনা, এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলস। ধন্যবাদ জানাচ্ছি তোমাকে, অনেক সুন্দর করে জানিয়ে দিলে, এবং একই সাথে এটা আসলে খুব প্রয়োজনীয় একটা আবহাওয়ার তথ্যটা, খুব চমৎকার একটা ইম্পর্টেন্ট বিষয় অবশ্যই। এবং ইম্পর্টেন্ট হলে পরেও রুবি, যত আনন্দ করে তুমি জানিয়ে দাও, এটাই হচ্ছে গিয়ে এখানে ইন্টারেস্টিং। আর অসংখ্য ধন্যবাদ তোমাকে আরো একবার এত সুন্দর করে সবাইকে ওয়েদার আপডেট জানিয়ে দেওয়ার জন্য। এবং একই সাথে দর্শক, আমাদের সবসময়কার চেষ্টা থাকে একটা করে ছবি প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করার, এবং ছবিগুলো আপনারাই আমাদেরকে পাঠান। আজকে যে ছবিটা আপনাদেরকে দেখাতে চাই সেটি পাঠিয়েছেন রিয়াদ আহমেদ, দিঘির পাড়, মুন্সিগঞ্জ থেকে। অসাধারণ, চমৎকার, অসাধারণ, চমৎকার। রিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে পাঠাতেই থাকবেন এবং এরপরে আজমির দায়িত্বটা নিয়ে যাও।
দায়িত্বটা নিয়ে নিচ্ছি। যারা আমাদেরকে প্রতিদিন ছবি পাঠান, মাসসেরা ছবি বিজয়ী পাবেন আমাদের তরফ থেকে একটা প্রোগ্রামে অতিথি হওয়ার সুযোগ, একই সাথে একটা গিফট হ্যাম্পার। ব্লকবাস্টার সিনেমাসের পক্ষ থেকে সঙ্গী সহ একই সিনেমার 2টি টিকিট এবং কক্সবাজার হোটেল সিগালের পক্ষ থেকে থাকছে একজন সঙ্গী সহ 2 রাত 3 দিনের একটা কম্বাইন্ড প্যাকেজ। এটার জন্য প্রতিদিনের মতো করে আপনাদেরকে একদম নতুন ছবি আমাদেরকে পাঠাতে হবে, আর সেই ছবি পাঠাতে হবে ফেসবুকে, facebook.com/সকালে বাংলাদেশে ইনবক্স করে আমরা পেয়ে যাব, এবং প্রতিদিন করে একটা ছবি আপনাদেরকে তো দেখাবোই, মাস সেরা একটা সেরা ছবি আপনাদেরকে দেখাবো। এবং মোটামুটি বোধহয় হ্যাঁ কিছু কমেন্ট পড়ে নেওয়া একটু তাড়াহুড়ো করে আমাদের। পড়ে হ্যাঁ, ফেলি। হ্যাঁ, অবশ্যই। দর্শক, শুরুতেই বলেছিলাম যে যারা জন্মদিন, যাদের বিশেষ দিন, তাদের জন্মদিনের শুভেচ্ছা আমরা কোনো একটা অংশে জানিয়ে দেব, সেটাই সর্বপ্রথম চেষ্টা করছি। রিয়াদ, আজকে আপনার বার্থডে। এছাড়া শামীম বলছে যে শমশেদ, তার ছোট ভাই, তারও আজকে বার্থডে। আরও রয়েছে SK লিমন, তার বন্ধু অন্তরের বার্থডে। সবাইকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। এবং অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা। এবং যারা জানালেন, ছোট ভাইয়েদের জন্মদিন যিনি জানালেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা জানাচ্ছেন আপনাদের বন্ধু, বড় ভাই, ছোট ভাই, সবার যার যার আত্মীয় স্বজনদের, বন্ধুদের জানাচ্ছেন জন্মদিন কিংবা যে কোনো বিশেষ দিনের কথা জানাচ্ছেন বলেই হয়তো আমরা এটা শেয়ার করতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজমির, পরেরটায় চলে যাও। এই মুহূর্তে আর জন্মদিনের কোনো শুভকামনা নেই, তবে ফেসবুকে বেশ কিছু কমেন্ট আছে, সেগুলো পড়ার চেষ্টা করছি। কাউসার রাজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলছেন গুড মর্নিং, আর বলেছেন যে আমার কাছে সকালে বাংলাদেশ সবচাইতে প্রিয় অনুষ্ঠান। নর্মালি টেলিভিশন ততটা দেখা হয় না, বাট সকালে বাংলাদেশ নিয়মিত দেখা হয়। কাউসার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করব আশা করব আমাদের সাথেই থাকবেন এবং যমুনার সবগুলো আয়োজনের সাথে থাকবেন, এটাও আমরা চাই। ধন্যবাদ। মোস্তাফিজুর রহমান সৈকত, আপনার কমেন্টটি পড়তে যাচ্ছি। বলেছেন শুভ সকাল ভাইয়া আপু, সকালে বাংলাদেশের নতুন পাগল আমি। পাগলটা তো ভক্তের বিকল্প হিসেবে ব্যবহার করেছে। অনেক কষ্টের পর সকালে বাংলাদেশের ফেসবুক পেজটি পেয়েছি। আমাদের মতো পাগলদের কথা চিন্তা করে হলেও ফেসবুকের লিঙ্কটি টিভি স্ক্রিনে দেখালে ভালো হতো। সকালে বাংলাদেশ আমাদেরকে চাঙ্গা করে তোলে। ধন্যবাদ যমুনা টিভিকে। আচ্ছা, আমরাও এরকম পাগল ভক্তদের পেয়ে ভীষণই আনন্দিত হই, কারণ পাগলামি প্রত্যেকের জীবনই ভীষণ দরকার। পাগলামি না থাকলে নিষ্প্রাণ হয়ে যায় সবকিছু। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, এরপরে সোমা, আপনার কমেন্টটি পড়তে যাচ্ছি। আপনি বলছেন যে ভাইয়া এবং আপু, প্রথমেই জানাই শুভ সকাল, আর বলছেন যে আমি রেগুলার একজন দর্শক সকালে বাংলাদেশের। প্রতিদিন সকালে উঠে যাই তোমাদের শো দেখার জন্য, তাই তো আজও উঠে গেছি, কিন্তু এখনো বেডের মধ্যে কম্বলের নিচে আছি। শীতকাল, আমরা বুঝতে পারি শীতকাল, তারপরেও কম্বলকে সাথী করে হলেও যে আমাদের সাথে আছেন, এটা আমাদের অনেক বড় পাওয়া। এবং যারা যারা জানাচ্ছেন, আবারও মেনশন করে দিই, যারা যারা জানাচ্ছেন যে বানান নিয়ে কনফিউশন, লিঙ্ক পাচ্ছি না খুঁজে, লিঙ্ক দেখান, আপনারা কিন্তু আমরা যখন বলতে থাকি অ্যাড্রেস, প্লিজ আমাদের স্ক্রলটা ফলো করেন, এখানেই দেখানো হয়। আর ঠিক ধন্যবাদ, তাই। সাথেই থাকবেন সবাই। এবং দর্শক, একদম শেষ পর্যায়ে আমরা আজকের মতো চলে যেতে হবে, এবং প্রোগ্রাম শেষ করে আমরা নাস্তা খাবো। যারা নাস্তা খাননি, আপনারাও নাস্তা খেয়ে নেবেন। আবারও আরেকটি সকালবেলা দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এক্ষুনি বেরিয়ে যাবেন, সাবধানে বের হবেন, হাসি মুখে থাকবেন।